এই যে সব আমরা বেরিয়ে পড়েছি এখন, সব জানা, কোনোটাই অজানা নয়। হ্যাঁ, সব জানি, কোনোটাই অজানা নয়। এখন ইয়ে দেখে দেখে, ব্লগ দেখে দেখে আমরা সব জেনে গেছি। এসে গেল দুর্গাপুজো, আজ বাদে কাল মহালয়া। উৎসবমুখর কলকাতাকে ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম জাসকারের উদ্দেশ্যে। আজকে 20 তারিখ, আমরা ফিরব 6 তারিখে। 16 দিনের জন্য শহর ছেড়ে আমরা জাসকারের পথে। লাদাখের দক্ষিণ দিকে জাসকার নদীর উপত্যকাকেই বলা হয় জাসকার উপত্যকা। গত বছরের পুজোর সময় আদি কৈলাস ভ্রমণের সঙ্গে সঙ্গেই আমাদের এবছরের জাসকারের ভ্রমণ ঠিক হয়ে গিয়েছিল। খালি আদি কৈলাসের দল থেকে সাথে নেই বাবুলদারা 4 জন আর মৌ বৌদি। অবশ্য সাথে যোগ হয়েছে আমাদের ভগ্নীসমা সৌব্রতী, সুমন ও বেবি মিতিন। বাবুলদা, মলি বৌদি, তিলিং বিলিং আর মৌ বৌদিকে ভীষণ মিস করব। এয়ারপোর্টে পৌঁছানো মাত্র নামলো মুষলধারে বৃষ্টি। কোনো ফ্লাইট উঠছে বা নামছে না। আমাদের উড়ানো বেশ কিছুটা বিলম্বিত হলো। We are flying with Captain Varun, and further we have an amazing set of crew led by Ankita. We are extremely sorry for the delay. The delay was consequential due to late arrival of incoming aircraft. As per the weather in Calcutta, you might be pretty much aware. So we'll try to expedite as much as we can. Sit back, relax, and enjoy the flight. Tray table band kariye. Seat back. শেষ পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক বিলম্বে আমাদের উড়ান যাত্রা শুরু করলো। এই উড়ানে যাচ্ছি আমরা 8 জন। আমাদের উড়ান 1:25 ছাড়ার কথা ছিল। উড়ানটি চণ্ডীগড়ে একটি স্টপেজ দিয়ে শ্রীনগর পৌঁছবে বিকেল 5:25। সন্দীপ অবশ্য আমাদের পরে একটি উড়ানে 3:25 ছেড়ে বিকেল 5:40 শ্রীনগর পৌঁছবেন। আমাদের উড়ানটি চণ্ডীগড়ে স্টপেজ থাকলেও সন্দীপদার উড়ান সরাসরি শ্রীনগর যাবে। বর্ষণসিক্ত আবহাওয়ার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত বিমান আকাশে উঠল। আমাদের পাশ দিয়ে একটি বিমান উল্টো দিকে উড়ে গেল। চণ্ডীগড়ে একটি স্বল্প যাত্রা বিরতি দিয়ে বিমান আবার আকাশে উঠল। এবারের গন্তব্য শ্রীনগর। আমাদের দলের মহিলা সদস্যদের সাথে একটু আলাপ করিয়ে দিই। বাদিক থেকে সৌব্রতী বা ক্যান্ডি, তারপরে বেবি মিতিন, তারপর বুলু, তারপরে তনু। মহারানীদের আজ্ঞাবহ আমরা পীযুষদা, আমি, সুমন, সন্দীপদা আর অরুময়। জানালা দিয়ে দেখা যাচ্ছে বরফে ঢাকা পর্বতশৃঙ্গগুলি। শ্রীনগর প্রায় পৌঁছে গেছে। অবতরণ করলাম শ্রীনগর এয়ারপোর্টে।
আমাদের উড়ান বিলম্বিত হলেও সন্দীপদার উড়ান ঠিক সময়ে ছেড়েছিল, তাই সন্দীপদা আমাদের একটু আগে এসে পৌঁছে গিয়েছিলেন। এয়ারপোর্টে টেম্পো ট্রাভেলার নিয়ে উপস্থিত ছিল আলী। আলী আমাদের নিয়ে চলল আজকে আমাদের থাকার জায়গা হোটেল সিটি হিল রিসর্টে। শ্রীনগর বিমানবন্দর থেকে আমাদের হোটেল সিটি হিল রিসর্ট মোটামুটি 21 কিলোমিটার দূরে। সময় লাগতে পারে প্রায় 35-40 মিনিট। এই হোটেলটি নিশাদবাগের কাছাকাছি। রাস্তায় যেতে যেতে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। ডাল লেকের পাশ দিয়ে যাওয়ার সময় আলোকোজ্জ্বল হাউসবোটগুলি অসাধারণ লাগছিল দেখতে। পৌঁছে গেলাম হোটেলে। গতকাল সন্ধ্যায় এসে পৌঁছেছিলাম। আজ সকালে একটু হোটেলটা ঘুরে দেখিয়ে দিই। এটাকে ঠিক হোটেল না বলে একটি হোমস্টে বলাই ভালো। হোটেলের অন্দরমহল মহার্ঘ কার্পেটে মোড়া, তাই বাইরে জুতো খুলে ওদের দেওয়া চপ্পল পরে ঢুকতে হয়। এটা সিটিং লাউঞ্জ। গতকাল সন্ধ্যায় পৌঁছানো মাত্রই গরম গরম কাওয়া দিয়ে আমাদের আপ্যায়ন করা হয়েছিল। কি এই অবস্থাতেই? আরে চলো, রেডি তো সব? হ্যাঁ, আমরা রেডি একদম 100%। আমরা দারুণ দারুণ পারফরমেন্স হবে। আমরা ঠিক 7:09 রওনা দিলাম।
হোটেল থেকে। আজকে আমাদের অনেকটা দূরত্ব অতিক্রম করতে হবে। আমরা এখান থেকে চলে যাব আর্যদে গ্রাম গারকোনে। গারকোনের দূরত্ব এখান থেকে 262 কিলোমিটার। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। পথে অতিক্রম করব সোনমার্গ, জজিলা পাস, দ্রাস, কার্গিল আর হাম্বুটিংলা পাস। ভোরে ডাল লেকে দৃশ্য দেখার জন্য কিছুক্ষণের জন্য থামা হলো। এই আমাদের পথের ম্যাপ। আজ মহালয়া। মহালয়ার ভোরটা বাঙালির কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী না শুনে শুরু হতেই পারে না। গাড়ি চলল সোনমার্গের দিকে। বেশ কিছুক্ষণ গাড়ি চলেছে। একটা চায়ের বিরতি দরকার, তার সাথে একটা বায়ো ব্রেকও দরকার অবশ্য। সোনমার্গ পৌঁছানোর আগে সিদনারার ধারে একটা ক্যাফেতে গাড়ি দাঁড় করানো হলো। আপনি বলবেন সবসময় আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে। সম্প্রতি নবনির্মিত সোনমার্গ টানেল যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। টানেলটির দৈর্ঘ্য প্রায় 6.5 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 8,652 ফুট। এই টানেলের ফলে সারা বছরই এখন জজিরা পাসের দিকে যাওয়া যায়। বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।
আমরা এখন পার হয়ে যাচ্ছি সোনমার্গ। ইচ্ছা থাকলেও এবার সোনমার্গে আমাদের থামার সময় নেই, যেতে হবে অনেকটা পথ। সোনমার্গ পার করেই চড়াই রাস্তা শুরু হলো। রাস্তা উঠতে লাগলো জজিলা পাসের দিকে। রাস্তার বাঁদিকে দেখলাম সারি দিয়ে দাঁড়িয়ে আছে ডিজেলের ট্রাক। এই ডিজেল যাবে সীমান্তবর্তী এলাকায় সামরিক বাহিনীর কাছে। নিচে দেখা যাচ্ছে বালতাল ক্যাম্প। এখান থেকে 14 কিলোমিটার হাঁটা পথে পৌঁছানো যায় পবিত্র গুহা মন্দির অমরনাথে। পৌঁছে গেলাম জজিলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 11,575 ফুট। জজিলা পাস থেকে অবতরণ করা শুরু করতেই আমাদের সঙ্গ নিল দ্রাস নদী। জম্মু কাশ্মীর রাজ্য ছেড়ে আমরা প্রবেশ করলাম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে। বিস্তীর্ণ উপত্যকার বুক চিরে চলে গেছে মসৃণ রাস্তা।
আমরা দ্রাসে মধ্যাহ্নভোজ সারব। দ্রাস হচ্ছে পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান যেখানে মানুষ বসবাস করে। আমাদের এখন দ্রাসে লাঞ্চ, রুটি ভাত আর চিকেনের কারি। সবাই তো অ্যাটাক করে দিয়েছে। হ্যাঁ একটু বেশি টেস্টটা ঠিক আছে। দ্রাস থেকে আমরা রওনা দিলাম। খুব শিগগিরই আমরা পৌঁছে যাব কার্গিল ওয়ার মেমোরিয়ালে। 1999 সালের মে মাসে একদল পাকিস্তানি সৈন্য নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ঢুকে পড়ে আমাদের ভারতের সীমান্তে। ভারতের সেনাবাহিনী তাদের বাধা দেয় এবং লেগে যায় ভয়ঙ্কর যুদ্ধ। প্রায় 2 মাস যুদ্ধ চলার পর অবশেষে 26শে জুলাই 1999 ভারতের কাছে পর্যুদস্ত হয় পাকিস্তান সৈন্যদল। প্রায় 500-রও বেশি বীর সেনা শহীদ হন আর প্রায় 1300-রও বেশি বীর সেনা আহত হয়েছিলেন এই যুদ্ধে। এই কার্গিল যুদ্ধ ও বীর সেনাদের প্রতি শ্রদ্ধার নিবেদন করতে এখানে তৈরি করা হয়েছে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। যে বীর সেনারা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য আর কিছু না পারি, 2 ফোঁটা চোখের জল তো ফেলতে পারি। शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको इसलिए सुनो ये कहानी। এখানকার সংগ্রহশালায় সংরক্ষিত সেনাদের লেখা চিঠিগুলি পড়তে পড়তে চোখের কোণ দিয়ে কেন জানি না অশ্রুধারা নেমে এসেছিল। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी, जब तक थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी।
কার্গিল পার হওয়ার পর থেকে আমাদের সঙ্গ দিচ্ছে সুরু নদী। আমরা এখন কার্গিল থেকে গারকনের পথে পড়বে হামবুটিংলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 13,380 ফুট। বেলা পড়ে আসছে, সন্ধ্যের আগে পৌঁছতে হবে গারকন। পৌঁছে গেলাম হামবুটিংলা পাস, কিন্তু এখন যাওয়ার সময় যেহেতু বেলা পড়ে আসছে তাই বেশিক্ষণ সময় দিলাম না। ফেরার সময় এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা হবে। গারকন একটি আর্যদের গ্রাম। কেন আর্যদের গ্রাম বলা হয় সে কারণটা একটু জানিয়ে রাখি। আজ থেকে বহু বছর আগে প্রায় 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার নামে এক গ্রিক সম্রাট ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। ভারতবর্ষের সেই সময় রাজা পুরুর সাথে তার যুদ্ধ হয়। যুদ্ধে পুরুকে পরাজিত করলেও আলেকজান্ডার তাকে তার রাজ্য পুনরায় সঁপে দিয়ে তিনি দেশে ফিরে যান। আলেকজান্ডার দেশে ফিরে গেলেও তার সৈন্যবাহিনীর কিছু সৈন্য ভারতবর্ষে চিরদিনের জন্য থেকে যান। এই গ্রিক মানুষজন বিভিন্ন জনগোষ্ঠীতে বিভক্ত হয়ে কয়েকটি গ্রামে বিভক্ত হয়ে তারা থাকতে শুরু করেন। এরকমই একটি গ্রাম হলো গারকন। এই অঞ্চলে এরকম 5টি গ্রাম আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো তার্চিক, ধা ইত্যাদি। এই গ্রিক জনগোষ্ঠী ভারতে বসবাস করলেও ভারতের মানুষদের সাথে ওনারা মেলামেশা করেননি।
এও বলা হয় যে ওনারা নাকি এখনও একদম খাঁটি গ্রিক রক্ত বহন করছেন। এও শোনা যায় যে ইউরোপের অনেক দেশ থেকে নাকি যুবতীরা এখানে আসেন এখানকার যুবকদের দ্বারা গর্ভধারণ করতে। গর্ভধারণ করে তারা দেশে ফিরে গিয়ে জন্ম দেন খাঁটি আর্য রক্ত বহনকারী বংশধরদের। আমাদের এখন সঙ্গ নিয়েছে সিন্ধু নদ। সন্ধ্যের মুখেই পৌঁছে গেলাম আর্যগ্রাম গারকোনে। এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে পাইউপা গেস্ট হাউসে। কাল সন্ধ্যায় এসে পৌঁছেছিলাম গারকোনে। আজ সকালবেলাতেই অন্য সকলে তৈরি হওয়ার আগে আমি, পীযুষদা আর সন্দীপদা তিনজনে বেরিয়ে পড়লাম গ্রামটা একটু ঘুরে দেখতে। পূর্বপুরুষরা গ্রিক হলেও এখানকার অধিবাসীদের অধিকাংশই বৌদ্ধ ধর্মে দীক্ষিত। জানা গেল অদূরে একটি নির্মীয়মান মনাস্ট্রি আছে। আমরা সেটার উদ্দেশ্যে চললাম, তবে রাস্তা বেশ চড়াই। এখানকার মহিলারা মাথার টুপিতে ফুল গুজতে ভালোবাসেন। কাছে বোধহয় কোথাও একটি ঝর্ণা আছে, জলের বেশ কলকল আওয়াজ শোনা যাচ্ছে।
বেশ কঠিন একটা ট্রেক পথের শেষে চোখে পড়ল নির্মীয়মান সেই মনশ্রী। শেষ পর্যন্ত দেখা মিলল সেই ঝর্ণার। ঝর্ণা নয়, একটা জলধারা বলা যেতে পারে। কালকে আমরা কালকে কত কিলোমিটার চলি? কালকে এখান থেকে ওই কার্গিল বাসেটা দেখতে পাই, তো 9টা নাগাদ বেরোলেই হবে। হ্যাঁ, 9 9টা আর নাগাদ। 9 আর 5 14, হ্যাঁ। আর 3টের সময় পৌঁছে। হ্যাঁ হ্যাঁ আমাদের গেস্ট হাউসের একটা ট্যুর দিয়ে দিই। ঢোকা বেরোনোর রাস্তাটি বেশ সংকীর্ণ। বেশ কয়েক ধাপ বেশ কষ্টকর সিঁড়ি চড়তে হয়। এখানে একটি প্রাচীন সংগ্রহশালা ছিল, কিন্তু এখন এই সংগ্রহশালাটিতে কাজ চলছে রিনোভেশনের। কিন্তু একটু কষ্ট করে উঠে আসার পরে গেস্ট হাউসের পরিবেশটি ভারী চমৎকার। হয়েছে হয়েছে আজকেও হয়নি। আমাদেরই তো কন্ট্রিবিউশন আছে একদম যেমন কলা খেয়েছে তেমন কলা বেরিয়েছে, সেই কন্ট্রিবিউশনের জন্যই না হচ্ছে।
ব্রেকফাস্টের পর আমরা সবাই মিলে বেরোলাম সিন্ধু নদীর ধারে ঘুরে আসতে। এই সেই সিন্ধু নদ, ছোটবেলা থেকে যে দেখে পড়ে আসছি ইতিহাসের বইতে, সিন্ধু সভ্যতা এই সিন্ধু নদের ধারেই গড়ে উঠেছিল। হাঁটতে হাঁটতে চোখে পড়ল সিন্ধু নদের অপর পারে একটা ঘাট। সকলের ইচ্ছা হলো সেই ঘাটে গিয়ে একটু জলে নামার। একটা ফুট ওভারব্রিজও দেখা গেল, সেটা দিয়ে সিন্ধু নদকে পার হয়ে ওপারে যাওয়া যাবে। ব্রিজ পার হয়ে নদীর পাশ দিয়ে রাস্তা ধরে একটু এগিয়ে চললাম। একটি ছোট্ট জলধারা এসে মিশেছে সিন্ধু নদের সাথে। জায়গাটি বেশ মনোরম। অবশেষে খুঁজে পাওয়া গেল সেই ঘাটটি, যেটার নাম সিন্ধু ঘাট। অনেকেই চলে গেছে সিন্ধু নদের জলে পা ভেজাতে। দুপুরে মধ্যাহ্নভোজের পর ওখানকার স্থানীয় কিছু অধিবাসীরা
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ঘুরতে গিয়ে দুপুরবেলা ঘরে ঘুমোতে একদম ভালো লাগে না। না না, একদম ভালো লাগে না। এই বাড়িটা, আর বাড়িটাও তো একটা অন্যরকমের লুক আছে। এটা খুব ভালো হোটেলে এটাও এই ফিলিংসটা তো হয় না। এটা সেই প্রাচীনতা একটার মধ্যে রয়েছে। আর এই যে ওপরটা কি বললো, এগুলো কি কাঠের? এগুলো সব উইলো কাঠ আর পপলার কাঠে দিয়ে। পপলার হচ্ছে মোটা, পপলার গুলো হচ্ছে মোটাটা, আর সরু সরু গুলো হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে ডাইনিং হল। ভ্রমণের পরবর্তী পর্যায়ে পরের এপিসোডে।